মানুষের কল্যাণ হয়, মানুষের উপকারের ব্যবহার হতে পারে, মানুষের জীবন নিয়ে ভাবতে পারে, এরকম কল্যাণ রাষ্ট্র তো আমরা নির্মাণ করিনি। আপনি যদি একেবারে ৭২ থেকেই ধরেন, আমাদের কোনো পদক্ষেপ মানুষের জন্য হয়নি। প্রতিটা সংশোধনী, প্রতিটা পরিবর্তন রাজনৈতিক লোকরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য করেছে। বিমানবন্দর এলাকায় এখানে দেখেন কতগুলো আবাসিক ভবন, স্কুল, এইগুলো কিন্তু নির্মাণ হওয়ার কথা ছিল না। নিরাপত্তাজনিত কারণ অনেক দূরত্বে একটা নিরাপদ দূরত্বে এইগুলো আবাসনের ব্যবস্থা থাকা দরকার ছিল, শিক্ষা প্রতিষ্ঠান থাকা দরকার ছিল, শপিং মল থাকা দরকার ছিল, কিন্তু এগুলো খুব একেবারে পাশ ঘেঁষেই হয়েছে। এই যে বিষয়গুলো হলো, আসলে এখানে কারা অনুমতি দিলেন, এখানে দায়টা আসলে কার? এরকম ঘটনা আরও ঘটবে না ভবিষ্যতে? আর এখানে এই মুহূর্তে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব কিনা, বা এটা রাষ্ট্র কি ভাববে বিষয়টা নিয়ে? প্রথম কথা হলো, আমরা আসলে সেরকম রাষ্ট্র তো বানাইনি যে রাষ্ট্র ভূমিকা নেবে। মানুষের কল্যাণ হয়, মানুষের উপকারের ব্যবহার হতে পারে, মানুষের জীবন নিয়ে ভাবতে পারে, এরকম কল্যাণ রাষ্ট্র তো আমরা নির্মাণ করিনি। আপনি যদি একেবারে ৭২ থেকেই ধরেন, আমাদের কোনো পদক্ষেপ রাষ্ট্রের সংবিধানের কোনো সংশোধনী মানুষের জন্য হয়নি। ১৬তম সংশোধন বলেন, আর ১৮তম আর ১৯তম বলেন, আবার এখন চিন্তা করেন, প্রতিটা সংশোধনী, প্রতিটা পরিবর্তন রাজনৈতিক লোকরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য করেছে। ফলে এখানে আর রাষ্ট্র থাকেনি, রাষ্ট্র আর দল। একটা রাষ্ট্রের দল থাকতে পারে ২০টা, ৩০টা, ৪০টা, ১৪৩টা রাজনৈতিক দল নিবন্ধনে আবেদন করেছে। তো ফলে ধরেন, এই রাজনৈতিক দল আর রাষ্ট্র আলাদা জিনিস। রাষ্ট্র হয়ে ওঠার জন্য অনেকগুলো স্টেক দরকার, তার মধ্যে অন্যতম জনগণকে নাগরিক হয়ে ওঠার, তার স্বচ্ছতা থাকা এবং সচেতন থাকা। এবং এই দলগুলোর মধ্যে যারা চালা, আপনার আমার কাজিন, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এরাই তো মানুষের পর্যায়ে পড়ে না। ফলে এরা এদের নিজেদের স্বার্থে কিন্তু পরিবর্তন করে, সংবিধানের কথা বলছে। এবার আসেন যে রাষ্ট্র এটা পরিবর্তন করবে কিনা। প্রথম কথা, রাষ্ট্র নেই। আমরা এখন যে সময় আছি, আগেও ছিল না, এখন আরও খারাপ সময় আছে। আমরা এখন বেস্ট খারাপ সময় আছে। আগে বেটার খারাপ সময় ছিলাম, তার আগে গুড খারাপ সময় ছিলাম। আমরা এখন বেস্ট খারাপ সময় আছি, যে সময় রাষ্ট্র বলতে কিছু থাকছে না। রাষ্ট্র বলতে কিছু থাকলে আপনার স্টুডিওর পাশে গ্রিন রোডে এত হসপিটাল থাকে কি করে? কারা অনুমোদন দেয়? আপনি দেখেন যে এই হসপিটালের কারণে গাড়িগুলো যেভাবে দাঁড়ায়, সাধারণ মানুষের চলাচলের জায়গা নেই। তো হসপিটালের জন্য একটা জায়গা থাকবে, আবাসনের জন্য একটা জায়গা থাকবে। তোমার হসপিটাল করছো, তোমার পাশে পার্কিং নেই, অথচ একটা হসপিটালে অ্যাম্বুলেন্স যুক্ত গাড়ি, সিএনজি, রিক্সা, একজন রোগী যার সক্ষমতা যতটুকু ততটুকুর মধ্যে সে আসবে। তো আপনি তো হসপিটাল করছেন, তো আপনার পার্কিংয়ের জায়গাটা কে চিন্তা করবে? আপনি একটা শপিং মল করছেন, আপনার পার্কিং নাই। আপনি একটা বাড়ি করছেন, আপনার পানি যাওয়ার নালা ঠিক নাই। ফলে আপনি শুধুমাত্র এয়ারপোর্ট এরিয়ায় আবাসন হচ্ছে, এটা নিয়ে হেডেক। আপনার ঘরের পাশে যে পানি জমে যায়, আপনি যে পানির লাইনটা বন্ধ করে আপনার পুরো বাড়িটার এরিয়া কভার করে ফেলছেন, এটা আপনি দেখছেন না কেন, বা দেখছি না কেন? তা আমরা শুধুমাত্র ওইটা এখন ঘটনা ঘটছে বলে দেখছি। আপনাদেরকে মনে করিয়ে দিই, দর্শকদেরকে, আমরা একাধিকবার চুড়িহাট্টা, চকবাজার এরকম ঘটনা ঘটেছে। আয়শা, সোনিয়া, রিয়া, নানান শিশুরা, খুব ভুল না হলে ২০ ফেব্রুয়ারি, এখন থেকে বোধহয় ৪-৫-৬ বছর আগে, চুড়িহাট্টায় যে আগুন লাগলো, সেখানে ২ বোন শিল্পকলা একাডেমিতে গানের রিহার্সাল করতে গেছে, সিটি কলেজের শিক্ষার্থী। একজন বৃষ্টি, আর একজন কী যেন নাম, আমারই ছাত্রী ছিল। ওরা জীবনে প্রথম শাড়ি পরেছে। ২১শে ফেব্রুয়ারির দিন তারা গান গাইবে, আবৃত্তি করবে। আর ২০ ফেব্রুয়ারি আবৃত্তির রিহার্সাল করে যখন ফিরছিলেন, ৮:৩০ কিংবা ৭:৩০টার মধ্যে শহীদ মিনারের রাস্তাটা বন্ধ করে দেওয়া হলো। তারা যখন ঘুরে আজিমপুরে চকবাজার হয়ে যাচ্ছে, তখন তারা আগুনের মুখে পড়ল। পরে দেখা গেল ওখানে যে কেমিক্যাল রেখেছে, ওই কেমিক্যাল আবাসন এরিয়ায় থাকার কথা না। এই ঘটনার ২ বছর পরে আবারও পুরান ঢাকায় আগুন লাগলো। তা আগুন লাগার পরে কী হয়েছে, আমাদের রাজনৈতিক পরিচয়ের লোকজন, প্রধানমন্ত্রী তৎকালীন, সে ওখানে যাদের মা মারা গেছে এরকম সন্তানদেরকে নিয়ে এসে তাদের মা হয়েছে এবং বিয়ে দিয়েছে। কথা ছিল ওখান থেকে কেমিক্যাল সরানো, কথা ছিল ওখানে স্থায়ী সমাধান দেয়া। কি করলাম, ওখান থেকে ৫ জন মেয়েকে বললাম, আমি তোমাদের মা, তোমাদের বিয়ে দেবো, আমি তোমাদের পাশে আমি আছি।
এরপরে তাদের ওই মা কই আর ওই সন্তান এখন কোথায়? তো কথা হচ্ছে যে আপনি যখন যে ঘটনা যে এলাকায় ঘটে আপনি এই এলাকা নিয়ে চিন্তা করেন। আমরা যেহেতু স্বাস্থ্যের এই একটা প্ল্যাটফর্মে কথা বলছি, আপনি জানেন যে ক্যান্সার একদিনে হয় না। জি। আপনার যদি কানে ক্যান্সার হয়, নাকে ক্যান্সার হয়, চোখে হয়, হাতের যে কোনো একটা জায়গায় ক্যান্সার, মানে কি বলেন একটা সেল ধীরে ধীরে এটা অকার্যকর এবং সেটা অকার্যকর হয়ে ক্ষতিকারক হয়ে ওঠা। তো এটা কি একদিনে হয়? এটা ট্রিটমেন্ট কি শুধুমাত্র ওই হাতটা কেটে ফেললে হয়? ক্যান্সারে আপনি হাতটা কেটে ফেললেন, ক্যান্সার সমাধান হয়ে গেছে? তা আমাদের আপনি এয়ারপোর্ট আজকে সমস্যা হলো, আপনি এয়ারপোর্টটা দিয়ে বাড়ি থেকে আপনি একেবারে টঙ্গী গাজীপুরে নিয়ে গেলেন, সমাধান তো হচ্ছে না। কারণ আপনার তো গ্রিন রোডের সমাধান করেন নাই, আপনি চকবাজারের সমাধান করেন নাই, চুড়িহাটটার সমাধান করেন নাই, আপনি পুরান ঢাকার সমাধান করেন নাই, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার মতো একটা মেট্রো ঢুকিয়ে দিচ্ছেন, আবার ঢাকা বিশ্ববিদ্যালয় মাঝে মধ্যে বন্ধ করে দেন। জনগণ এখানে আসা যাওয়ার ক্ষেত্রে আপনি বলেন সন্ধ্যার মধ্যে বহিরাগত আসতে পারবে না। ফলে আমাদের কোনো পদক্ষেপ মানুষের জন্য না। রাষ্ট্র নির্মাণ করতে পারিনি বলে আমাদের এই ধরনের অকল্যাণকর সিদ্ধান্ত রাজনৈতিক লোকরা দেওয়ার সাহস পায়। সকালে 10টায় পরীক্ষা হবে কি না, রাত 2:49 বোঝা যায় না, 3টায় ওই নোটিশ আসে। আগে ভোট হতো রাতে, এখন প্রজ্ঞাপন হয় রাতে, নোটিশ হয় রাতে। সকালে একটা এত গুরুত্বপূর্ণ একজন শিক্ষার্থীর পরীক্ষা, কেন্দ্রীয় পরীক্ষা, ওই পরীক্ষার রিপোর্ট আসে রাত 3টায় হবে কি হবে না। তো মানুষের ক্রোধের কারণে আপনি তাকে প্রত্যাহার করলেন, বাট বরখাস্ত কিংবা চাকরি অবৈধ করলেন না। যে লোক এরকম একটা ট্রমাটাইজ অসুস্থ, সেই লোক কীভাবে আমার সচিব থাকে, আর সে লোক কীভাবে আমার শিক্ষার গুরুত্বপূর্ণ জায়গায় স্টেক হোল্ড করে? ফলে শেষ করি এই প্রশ্নের উত্তর, আমরা শুধুমাত্র যখন যে ঘটনা যেখানে ঘটে এটা নিয়ে যেভাবে ব্যতিব্যস্ত হই, এটা আমাদের একটা অসুস্থতার বড় লক্ষণ প্রকাশ পায়। তার মানে আমরা নিজেরা সুস্থ না, ফলে আমাদের সিদ্ধান্ত সুস্থ না। আমি তো আপনাকে অনেকগুলো মানে ঘটনা অসঙ্গতির বিষয় নিয়ে আমি হাজির করলাম। আপনি কি চুরিহাট্টার ঘটনা শিখলেন? আপনি কি চকবাজার ঘটনা শিখলেন? আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেট্রোর ঘটনা শিখলেন? আপনি কি কয় যে এই যে গ্রিন রোডের কথা বলে এখানে মানুষ মারা যাচ্ছে, দুর্ঘটনার শিকার হচ্ছে, আপনি শিখলেন? তা আপনার কোনো কিছু তো প্ল্যান নাই। আপনাদেরকে লাস্ট একটা উদাহরণ দিই। ধরেন ব্রিটিশ সময়ে আমাদের কিছু জায়গার নাম দেখেন, পান্থপথ, মালিবাগ, হাতির ঝিল, মতি ঝিল, এই নামগুলো কেন হয়েছে? মালিবাগ, মালিরা ওখানে থাকতো, মানে এক একটা জায়গায় এক একটা মানুষের বসবাস থাকতো, ফলে একটা শৃঙ্খলা ছিল। এখন আপনি সব জায়গায় সবাই আছে, সব জায়গায় কেউ নেই। আপনি খেয়াল করেন আমাদের এই শুধুমাত্র এই নগরের নামগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা সুশৃঙ্খল পরিবেশ ছিল। পরিবাগ, মালিবাগ, হাতির ঝিল, মতির ঝিল, হাতির পোল, আপনি প্রত্যেকটা নামের নৃতাত্ত্বিক এবং ঐতিহাসিক বর্ণনা দেখবেন যে এখানে হাতি এইখানে ছিল, ওখানে এটাই ছিল, ফুলার রোডে ওইটাই ছিল। ফলে আপনার চলা ফেরার একটা সংস্কৃতি ছিল। আমরা সংস্কৃতি থেকে দূরে সরে গেছি, শিক্ষা থেকে দূরে সরে গেছি বলে অসুস্থতা আমাদের জেঁকে বসেছে। ফলে আমাদের প্রতিটা সিদ্ধান্তই অসুস্থ।